আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানের সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন হেদায়েতুল ইসলাম বাবু। আপনারা সকলকে চেনেন, গাইবান্ধার প্রিয় মুখ, আমাদের প্রিয় একজন সাংবাদিক। হেদায়েতুল ইসলাম বাবু, তোমাকে আমাদের রেডিও সারাবেলায় অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছো আগে সেটি বলো। মিলু ভাই, প্রথমত আপনাকে ধন্যবাদ। একই সাথে রেডিও সারাবেলার দর্শক শ্রোতা এবং যারা কলাকুশলী আছে তাদের সবাইকে ধন্যবাদ। এই তো চলছে মিলু ভাই। বাবু, আমি যেটি করি, আমাদের যে কোনো যত পরিচিতি হোক, একটু জাস্ট পরিচয়টা তোমার, তোমার বাড়ি, তোমার পরিবার, একটু আমি আমাদের অতিথিদের মুখ থেকে আমি শুনে থাকি আর কি। না, অবশ্যই আপনি তো নাম বলে ফেলেছেন ইতিমধ্যেই। আমি হেদায়েতুল ইসলাম বাবু, কাজ করি মূলত পেশা আমার হচ্ছে সাংবাদিকতা করা। এই কাজটাই করছি অনেক দিন ধরে। সত্যি কথা বলতে কি, অন্য কোনো পেশায় কখনো কোনো চাকরির জন্য আবেদন করা, দরখাস্ত করা কোনো কিছুই করা হয়নি, আর মনে হয় করা হবেও না। এই সাংবাদিকতাটাই করতে চাই, করছি এবং আগামীতেও এই কাজটাই করব। আমি মূলত গাইবান্ধারই মানুষ, গাইবান্ধায় জন্ম, বেড়ে ওঠা। গাইবান্ধার কোন জায়গায়? আমার মূলত জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর। সেখানে আমার নানার বাড়িতে বেড়ে ওঠা মূলত। আচ্ছা আচ্ছা। বাবু, তুমি তো একজন শিশু সাংবাদিক হিসেবে এই সাংবাদিকতা জগতে প্রবেশ করেছো। তো কত বয়স থেকে তুমি মানে হাই স্কুল জীবনে আমি যতদূর শুনেছিলাম? এইটা মূলত মিলু ভাই হাই স্কুলেই, তখন কোন ক্লাসে পড়ো? সম্ভবত আমি ক্লাস 7-এর ছাত্র, ঠিক তখনই শুরু মানে কিভাবে তোমার হাতে খড়ি হলো, বা তোমার কার অনুপ্রেরণায় তুমি এই জগতে আসলে? এটা এই গল্পটা যদি একটু বলো আর কি। এইটা হচ্ছে, আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি তখন শিশু কিশোর মেলা নামে একটা সংগঠন ছিল, মূলত ওই সংগঠনের সাথে যুক্ত হয়ে যাই এবং ওই সংগঠনের ত্রৈমাসিক একটা পত্রিকা বের হতো প্রতি 3 মাসে একবার। সেইটা মূলত নাড়াচাড়া করা হতো। তারপর আমার একজন খুব নিকট আত্মীয় ছিলেন, যিনি আমার অভিভাবক, আপনি চিনবেন, রাজনীতি করতেন একটা সময়, কামরুল হুদা নাম। মূলত তার সাথে শহরে আসার ফলে আপনার বিভিন্ন পত্রপত্রিকার অফিস, বিভিন্ন জায়গায় তার সাথে আমি থাকতাম, তার সাথে ঘুরে বেড়াতাম। সেই সুযোগেই এখানকার গণমাধ্যম অঙ্গনের যারা পরিচিত মুখ এবং গণমাধ্যমে কাজ করেন তাদের সাথে পরিচয় হয় এবং সেভাবেই এখানে আসা। যেমন তার মধ্যে অমিতাভ দাস হিমুন, কে এম রেজাউল হক, সিদ্দিক আলম দয়াল, এরকম যারা সিনিয়র আছেন, শাহাবুল শাহিন তোতা, তাদের হাত ধরেই মূলত এই জায়গাটায় আসা। পত্রিকা প্রথম আলো বন্ধুসভা, তার সাথে আমার যোগাযোগ ছিল, সেখানে কাজ করেছি কিছুদিন। কালের কণ্ঠের একটা পাঠক সংগঠন ছিল শুভ সংঘ, সেই শুভ সংঘ করেছি অনেক দিন। এরপর ওই গণ উন্নয়ন গ্রন্থাগার নামে একটা, সিদ্দিক আলম দয়াল ভাই বসতেন? জি, সিদ্দিক আলম দয়াল ভাই ওটার হচ্ছে সমন্বয়ক ছিলেন। এটার গ্রন্থাগারটা ছিল মূলত মুন্সিপাড়ায়। তো সেখানে যাতায়াত ছিল, সেখানেই মূলত পরিচয় হয়। সেই সময় ডেইলি স্টারের গাইবান্ধা প্রতিনিধি ছিলেন যিনি কে এম রেজাউল হক। তিনি ছিলেন ম্যাসলাইন মিডিয়া সেন্টার, এমএমসি এবং ইউনিসেফ, এই দুইটা সংগঠনের মাধ্যমে পরিচালিত হতো শিশু প্রকাশ নামে একটা সংগঠন। এবং এটা ছিল হচ্ছে যে সাংবাদিকতায় শিশুদেরকে নিয়ে আসা, তাদেরকে সাংবাদিকতার যে শব্দ, সাংবাদিকতার সাথে পরিচয় করানো, এইরকম একটা কর্মসূচি ছিল। সেইটার সাথে মূলত কাজটা শুরু হয়ে যায় আর কি। তারপর এসকেএস ফাউন্ডেশনের যে পত্রিকা মাধুকর, দৈনিক মাধুকর, সেখানে আমি যাতায়াত করেছি, সেখানে কাজ করেছি। এরপর একটা অনলাইন ছিল, তোমার এখনো আছে। প্রথম কোন পত্রিকাটা দিয়ে শুরু হয়? আমি গাইবান্ধায় যদি বলি, আমি মানে প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু দৈনিক মাধুকরেই। প্রাতিষ্ঠানিকভাবে মাধুকর থেকে দিয়েই শুরু? জি জি, পত্রিকায়। এটি তো একটা বেশ মানে গাইবান্ধার ইতিহাসের কি বলবো, যে একটি অংশ হিসেবে থাকবে, যে বাবু কোথাও গেলে বলবে হ্যাঁ আমার দৈনিক মাধুকর দিয়ে আমার কাজ শুরু। না, অবশ্যই দৈনিক মাধুকর। তখন অফিস ছিল হচ্ছে আপনার ঠিক ওই দাস বেকারি মোড়ে যাওয়ার আগে হাতের বাম পাশে মতিয়ার প্রিন্টিং প্রেস, তপন ভাইয়ের ওখানে ছিল। জি জি, ওখানে যাতায়াত ছিল। ওখানে উজ্জ্বল দা বার্তা সম্পাদক ছিলেন ওই সময়, এবং আমাদের যিনি সমন্বয়ক ছিলেন কে এম রেজাউল হক, তিনি সম্পাদক, এখনও তিনি দায়িত্ব পালন করছেন। মূলত এভাবেই গাইবান্ধার পত্রিকা,
তারপরে বাংলা নিউজ 24.com নামে একটা অনলাইন পত্রিকা আছে, সেটাতে কাজ করেছি। রাইজিং বিডিতে কাজ করা হয়েছে। এরপর সময় টেলিভিশনে শুরু 2011 সাল থেকে, সেখানে কাজ করেছি দীর্ঘদিন, 2021 পর্যন্ত কাজ করা হয়েছে। মাঝখানে আপনি জানেন যে রংপুর ব্যুরো অফিসে কাজ করেছি। এই তো তার তুমি সময় চ্যানেলে ছিলে, সেই সাথে এখন নামে একটা চ্যানেলে ছিলে। হ্যাঁ, আপনার যখন আমি 21 সাল পর্যন্ত সময় টিভিতে, গাইবান্ধা রংপুরে কাজ করা হলো। তারপরে এখন টেলিভিশনে বগুড়া ব্যুরো অফিসে 24 সাল পর্যন্ত কাজ করা হয়েছে। আচ্ছা, তোমার পেছনে আরেকবার যাই, পেছনে বলতে তোমার পেছনের দিনগুলোতে সাংবাদিকতা তোমাকে করতে হবে এমন নেশাটি কীভাবে ধরলো তোমার মধ্যে? এটা নেশা আমি বলবো মিলু ভাই, এটা নিঃসন্দেহে নেশা। নিঃসন্দেহে নেশা। এবং এই নেশা মানে এমন একটা নেশা, যেই নেশাটা আসলে চাইলেও ছাড়ার কোনো সুযোগ নাই। মানে একবার যে এই জগতে বা এই পেশায় নাম লিখিয়েছে, তাকে এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। মানে ওই যে শুরু হলো সেই শৈশবে বা কৈশোরে, তারপর থেকে আর ছাড়ার সুযোগ হয়নি। মানে ওই সময় মানে এমনভাবে এটার সাথে জড়িয়ে গেলাম যে মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের কথাগুলো বলতে চাই, মানুষের কথাগুলো লিখতে চাই, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে চাই, এর মধ্য দিয়ে মানুষের, সমাজের, দেশের উন্নয়নে নিজেকে নিবেদিত করতে চাই। সেই সংকল্প থেকেই মূলত গাইবান্ধায় অনেকে বলে যে, আমরাও জানি আর কি, যে এই পেশায় অনেকে আছে, কিন্তু হেদায়েতুল ইসলাম বাবু সে একজন নাগরিক হিসেবে তার অসঙ্গতিগুলো, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে একটা পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? সমাজের একটি ইতিবাচক পরিবর্তন চায়। এটি একটু কিন্তু আমাদের গাইবান্ধার যারা সিভিল সোসাইটি বা যারা শিক্ষিত সমাজ, যারা এইগুলো নিয়ে একটু মানে নাড়াচাড়া করে বা অ্যানালিসিস করে, তারা কিন্তু এই কথাগুলি বলে। আমি আসলে চেষ্টা করেছি মিলু ভাই, মানে এবং এটা আমার নেশাটা এমন যে, আপনি যদি বলেন যে সকাল সন্ধ্যা মধ্যরাত বলে, আমার কাছে এই বিগত সময়ের এই পেশার সাথে যুক্ত থাকার কোনো মানে ব্যারিয়ার সৃষ্টি করতে পারেনি। যে মধ্যরাত একটা খবর এসছে, আমি যাব না, মানে দোহাই দেব যে রাত জন্য আমি যাব না, এরকম হয়নি কখনো। আচ্ছা আচ্ছা। আপনার মনে আছে একবার দুর্গম চর থেকে একটা খবর আসলো, ডাকাত ধরা পড়েছে অনেকগুলো। সেই রাত 1:30টার দিকে উঠে বালাসীঘাটে মোটরসাইকেল নিয়ে ওই রাতে। তখন তুমি কোন চ্যানেলে? আমি তখন সময় টেলিভিশনে কাজ করি। তো এরকম অনেক ঘটনা আছে। আপনার বড় বড় যে ইভেন্টগুলো হয়েছে, আপনি খেয়াল করবেন যে বিভিন্ন সময় বড় বড় যে ঘটনাগুলো ঘটে, তখন অনেক গণমাধ্যম ঢাকা থেকে তাদের প্রতিনিধি পাঠায়, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়নি। মানে প্রতিষ্ঠানগুলো একটা ভরসা তৈরি করতে পেরেছি বা পেরেছিলাম যে বাবু আছে, সম্ভব, ও পারবে। আচ্ছা আচ্ছা। যেমন গাইবান্ধায় বড় ইভেন্টের কথা যদি বলি, আপনি জানেন যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীর যে ঘটনাটা, পুরো ঘটনাটা সেই ভোরবেলা আমি এখান থেকে রওনা দিতাম, ওখানে 6টা-7টার মধ্যে পৌঁছে যেতাম, তারপর সারাদিন কাজ করে আবার রাতে ফিরেছি। আপনার মনে আছে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় এমপি লিটন খুন হয়েছিল, সেই ঘটনাটাও ছিল। তারপর 3 পুলিশ হত্যা যে ঘটনা, বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে যে ঘটনাটি ঘটলো, এরকম বন্যাগুলো। হ্যাঁ আচ্ছা বাবা, এর মধ্যে আমার একটি জানার আর কি, সেটা হচ্ছে যে ধরো কোনো ধরনের এই ধরনের কোনো বড় ধরনের ভায়োলেন্স হয় বা বড় ধরনের কোনো ক্রাইম হয়, তখন তোমাদের ওখান থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় না তুমি নিজের তাগিদেই দৌড় দাও? কোনটি করো? এইটা হচ্ছে মিলু ভাই, যখন কোনো দুটোই হয়, যখন কোনো একটা ঘটনা ঘটে, আমাদের নিয়ম হচ্ছে তাৎক্ষণিক আমাদের ডেস্ক থাকে একটা। ধরেন আমরা যারা জেলা পর্যায়ে কাজ করি, তাদের জন্য বলা হয় ন্যাশনাল ডেস্ক। তো এই ন্যাশনাল ডেস্কের যিনি দায়িত্বে থাকেন, ইনচার্জ, একটা ফিক্সড মোবাইল নাম্বার থাকে, ওই নাম্বারে টেলিফোন করে জানাতে হয় যে আমার জেলায় এই ঘটনাটা ঘটেছে, এটার এই অবস্থা, আমরা কি করব, নির্দেশনাটা সাথে সাথে নিয়ে নিই এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয় আমাদেরকে। আচ্ছা, আমার কিছু বেসিক প্রশ্ন তৈরি হয়েছে তোমার কাছে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেহেতু তোমাকে চিনি, অনেক ছোট থেকেই চিনি, তুমি যখন শিশু সাংবাদিকতা গাইবান্ধায়, আমার কাছে মনে হয় তখন থেকে আমি তোমাকে দেখেছি, অথবা মাধুঘরে যখন ছিলে। সেটা হচ্ছে যে তুমি তো এই লাইনের অনেক কলাকৌশলগুলো রপ্ত করেছো বটেই, সেই সাথে আরও কিছু বিষয়, সেটি হচ্ছে তোমার খবরের ধারাবাহিকতা, খবরের পেছনের খবর, একদম রুট কজ অ্যানালাইসিস করে এই ঘটনাটির উদ্ভব হলো কিভাবে,
সেই সাথে তোমার মধ্যে আরেকটি দক্ষতা আছে, সেটা হচ্ছে তোমার ধারা বিবরণী, তোমার উচ্চারণ খুব স্পষ্ট। এটি তুমি কীভাবে রপ্ত করলে? এটি কি তুমি আগে থেকে জানো যে আমার মাঠ থেকে যখন আমাকে এই সংবাদ দিতে হবে তখন আমাকে আমার উচ্চারণ হতে হবে, এগুলো কি আগে থেকেই জানতে নাকি তোমাকে কেউ গাইড করেছে? মিলু ভাই, আসলে বিষয়টা যেটি আসলে এই জায়গাটায় কি হয়, আমরা যারা জেলাগুলোতে কাজ করি অনেকটা ঘষে মেজে নিয়ে শিখে কাজ করা আর কি। আচ্ছা। কারণ হচ্ছে যে এই জায়গায় আমরা এখনো অবহেলিত। ধরেন যারা টেলিভিশনে কাজ করে তাদের জন্য উচ্চারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করবেন যে এখনও টেলিভিশন খুললে দেখবেন যে অনেক রিপোর্টার তার আঞ্চলিকতা এখনও ছাড়াতে পারেনি। তো এই জায়গায় সীমাবদ্ধতাগুলো হচ্ছে যে টেলিভিশন হাউসগুলো জেলা পর্যায়ে যারা কাজ করে, যেই গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকে উচ্চারণটা শেখানো, স্ক্রিপ্টটা কিভাবে সুন্দর করে লেখা যায় এবং ভিজুয়ালটা কেমন হওয়া দরকার, মানে এইসব ব্যাপারে যে প্রশিক্ষণ দেওয়ার যে বিষয়টা, এটা আসলে খুব একটা হয় না এবং খুব একটা দেয়া হয় না। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি মূলত যারা ভালো করে টেলিভিশনে তাদেরকে অনুসরণ করেই এটা করা। আর উচ্চারণের বিষয়টা আমি অমিতাভ দাস হেমন, আপনি নিশ্চয়ই জানেন যে দাদা তার উনি তো বাচিক শিল্পী, জি। উনি তার কাছে থেকে তার সাথে গল্প শুনে মূলত কিছুটা চেষ্টা করেছি। আর একজন উত্তরাঞ্চলের, যদি আমি বলি যে 5 জন সাংবাদিক ধরা হয়, তাদের মধ্যে একজন যিনি প্রয়াত হয়েছেন, রতন সরকার, তার বাসা নীলফামারীতে, রংপুরে তিনি ছিলেন, সময় টেলিভিশনের দায়িত্বে ছিলেন। আমি তাকে অনুসরণ করতাম, বিশেষ করে তার লেখা এবং তার যে কণ্ঠ, তার যে উচ্চারণ এবং কোন জায়গায় কণ্ঠটাকে আপ করতে হবে, কোন জায়গায় ডাউন করতে হবে এবং স্ক্রিপ্টটা কিভাবে সুন্দর করা যায়, মূলত আমি তাকে অনুসরণ করতাম। আচ্ছা, আমি কোনো একদিন কোনো এক জায়গায় তুমি যখন একটি রেকর্ড করছিলে তোমার স্ক্রিপ্ট, কিছু সংকেত ব্যবহার করো তোমার, যেটা তারা বোঝে তোমাদের লাইনে, মানে চ্যানেলের তোমার ধারা বিবরণের মানে নিউজের যে জিনিসগুলো তুমি রেকর্ড দিচ্ছ, মাঝে মাঝে কিছু শব্দ, যেমন তুমি একবার হচ্ছে রিপিট, একবার হচ্ছে অ্যাপস, এই যে কিছু কিছু সেটা আমি বুঝতেছি না। আচ্ছা, আমি তোমাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ এগুলি যদি একটু বলো আমাদের, মানে তারা কীভাবে এই বিষয়গুলো আচ্ছা জানে যে হ্যাঁ। এখানে হচ্ছে কি মিলু ভাই, ওই যারা পত্রিকায় লেখালেখি করেন, পত্রিকায় সাংবাদিকতা করেন, তাদের জন্য এই বিষয়গুলো লাগে না। তারা মূলত একটা রিপোর্ট লিখে পাঠায় দেন, তারপরে নিউজ রুম সেটা সুন্দর করে সাজায় গোছায় পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে। আর টেলিভিশনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ থাকে। যেমন আমরা যেই সংবাদটা সংগ্রহ করি সেটাকে আমরা প্রথম সম্পাদনা করি আমাদের মতো করে, ওই রিপোর্ট বা প্রতিবেদন রিলেটেড ছবিগুলোকে আলাদা করে রাখি, এটাকে আমরা বলি জিভি। জিভি হচ্ছে জেনারেল ভিউ। আচ্ছা, মানে জেনারেল ভিউ বলতে যেটা বোঝায় সেটাকে জিভি, ওইটাকে একটা আলাদা করা হয়। তারপর এটার মধ্যে থাকে ভক্স পপ বলি আমরা, যেটাকে বলা হয় ভয়েস অফ পিপল, অর্থাৎ ওই রিপোর্ট বা ওই প্রতিবেদন রিলেটেড যেই মানুষগুলোর ভুক্তভোগী হতে পারে বা ওই রিপোর্ট রিলেটেড সরাসরি তাদের অনুভূতিটা আমরা যে শুনে থাকি, ওইটাকে আমরা টেলিভিশনের ভাষায় বলি ভক্স পপ। তারপরে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে শর্ট বা কেউ কেউ সিঙ্ক বলে থাকে। এইটা হচ্ছে মূলত ধরেন কোনো একটা ভোগান্তির রিপোর্ট আমি করছি রাস্তাঘাট নিয়ে, তো সেই রাস্তাঘাটটা দেখার দায়িত্ব কোন বিভাগের, সেটা যদি এলজিইডি হয় তাহলে এলজিইডির যিনি নির্বাহী প্রকৌশলী কিংবা উপজেলা প্রকৌশলী, মানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, তার বক্তব্যটাকে আমরা বলি শর্ট বা সিঙ্ক। আচ্ছা আচ্ছা। একইভাবে এখানে আরো কিছু শব্দ আছে, যেমন আপস। আপনি যেটা শুনেছিলাম, জি, আপস হচ্ছে আমরা আপসটা হচ্ছে কোনো একটা প্রতিবেদন রিলেটেড যে ন্যাচারাল সাউন্ড, ধরেন আমি শীত নিয়ে একটা রিপোর্ট করছি, ভোরবেলার একটা দৃশ্য, সূর্য উঠছে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে, সেখানে নিশ্চয়ই পাখির ডাক আছে, কিংবা আপনার কুয়াশা ঝরে পড়ছে, টুপ করে কুয়াশা পড়ছে, সেই যে শব্দটা, এটাকে বলা হয় আপস মূলত। আর আছে হচ্ছে পে অফ বলি আমরা, সেটা হচ্ছে ধরেন একদম রিপোর্টের শেষে গিয়ে যখন রিপোর্টার তার পরিচয়টা দেন কিংবা জেলার গুরুত্বপূর্ণ ওই রিপোর্ট রিলেটেড একটা তথ্য সরবরাহ করছেন, সেটাকে বলা হয় পে অফ। আর এটা থেকে পিটিসি, সেটা হচ্ছে পিস টু ক্যামেরা,
অর্থাৎ কোনো একটা প্রতিবেদনের যেই জায়গা থেকে প্রতিবেদনটা করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে রিপোর্টার যখন কথা বলছেন, আপনি নিশ্চয়ই দেখবেন যে রিপোর্টাররা স্পট থেকে যখন কথা বলে কোনো একটা রিপোর্টে, সেটাকে বলা হয় পিটিসি, আচ্ছা, মানে পিস টু ক্যামেরা এটাকে বলা হয়। ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্টার তার নাম পরিচয় এবং ওই জায়গাটা সম্পর্কে হয়তো কোনো বর্ণনা দিচ্ছেন বা কোনো একটা তথ্য দিচ্ছেন। এই আর যখন রিপিট বলছে তার মানে আগেরটা ভুল হয়েছে। রিপিট বলতে আমরা যখন ভয়েস দিই, যদি ভুল হয়ে যায়, ভয়েস রেকর্ড করা হয়, একটা লাইন হয়তো আমি রেকর্ড করলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উচ্চারণটা ঠিক হয়নি, তখন আমি আবার বলছি যে রিপিট, তার মানে এটা একটা সিগন্যাল দেয়া, যিনি এটা এডিট করবেন তখন ওই সে থেকে ওইটা বুঝে নেবেন যে আগের শব্দটা ভুল আছে, ওটা বাদ দিতে হবে, এরকম। আচ্ছা বাবু, তোমার সঙ্গে তো বসেছি এখানে, আমি তো বলতে ভুলে গেছি, তোমার মিসেস এবং তোমার ছেলে এসেছে, তাদের পরিচয় কিন্তু তুমি দাওনি। আচ্ছা, দিয়েছো কি? ক্যামেরার পেছনে বসে আছে, তারা দেখছে তোমার এই অনুষ্ঠান। আমার একটাই ছেলে, সে হচ্ছে আপনার সাথে পরিচয় আছে অনেক আগে থেকেই, আপনি চেনেন, রিশান রৌনক রুজ। ও এবার ক্লাস 3-তে পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষা দিয়েছে। আর ওর মা হচ্ছে রোজিনা খাতুন, সে একটা বেসরকারি প্রতিষ্ঠানে আছে। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কত সালে? এইটা 2014 সাল। 14 সালে। আচ্ছা, আমি কেন বলছি, ধরো যে তুমি এই যে সাংবাদিকতা পেশায় গণমাধ্যম কর্মী হিসেবে তুমি ধরো যে কখন কোন খবরের পেছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে পরিবার থেকে দৌড় দিয়েছো, এতে করে তোমার পরিবার থেকে কোনো টেনশন বা চিন্তা, এই ধরনের কিছু ঘটনা? এইটা নিয়ে অনেক অভিযোগ আছে মিলি ভাই। এইটা নিয়ে অনেক অভিযোগ আছে। এটা আমি মনে করি শুধু আমার ক্ষেত্রে না, যারা পেশাদার, মানে সব সাংবাদিকের না, মানে যারা পেশাদার, মানে যারা এই পেশাটাকে ওন করে এবং যারা এই পেশাটার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এবং এই পেশাটাকেই জীবনের অংশ মনে করে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই অভিযোগটা। আমার কাছে মনে হয়েছে পরিবারকে সময় না, রোজিনা মনে হয় একটু বেশি লিবারেল, তোমাকে বোধহয় মানে কম অভিযোগ করেছে আমার কাছে মনে হয়, নাকি? রোজিনা পেছনে বসে আছে, তুমি কি মনে করো? না, এটা আসলে বাইরে থেকে আপনার কাছে মনে হচ্ছে এরকম, কিন্তু এই অভিযোগ মানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত এই অভিযোগ থাকবে না? জি। আচ্ছা বাবু, তোমার তো অনেক দিন হয়ে গেল এই গণমাধ্যম কর্মী হিসেবে যে কাজ করছো, তাও তো কয় বছর হবে এখন থেকে? আমি যদি ধরেন সময় টেলিভিশন থেকেই ধরি, মানে 11 তোমার শিশু সাংবাদিক থেকে ধরো, তাও আপনার মোটামুটি তো 20-এর কাছাকাছি হবে। 20-এর কাছাকাছি। আর সময় থেকে ধরলে? 11 সাল থেকে এইদিকে 11 সাল থেকে। আচ্ছা, 25। এই যে তোমার এতদিনের এই সাংবাদিকতা জীবনে তোমার কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, তোমার কথার মধ্যে কিছু আমরা শুনেছি, এমন কিছু চ্যালেঞ্জ দুই একটা যদি শুনি, এবং সেই চ্যালেঞ্জগুলো কীভাবে তুমি ওভারকাম করলে বা মোকাবেলা করলে? চ্যালেঞ্জ বলতে আমি একটা গল্প বলি। অনেকে থ্রেটও থাকে। থ্রেট তো সাংবাদিকদের জন্য এটা অহরহ থাকে। আপনার থ্রেট এবং কতজনের রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করতে হয় আমাদেরকে, সেই থ্রেটের নানা রকমের ভঙ্গি আছে। আপনার একবার গাইবান্ধার যে পিডিবি আছে, আপনার বিদ্যুৎ বিভাগ, যেটা তখনও নেস্কো হয় নাই, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, সেইটার কিছু দুর্নীতি নিয়ে ধারাবাহিক রিপোর্ট করছিলাম। দুইটা বা 3টা পর্ব করা হয়েছিল এবং ওই রিপোর্ট প্রচারের পরে এখানকার 11 জন বা 12 জন কর্মচারীকে একসাথে এখান থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল। ওই রিপোর্টটা যখন আমি করি, তখন আপনার অনেক পরিচিত, আমি নাম বলছি না, যাই হোক, সেই ভদ্রলোক আমাকে টেলিফোন করে হুমকি দিলেন যে যেই রিপোর্ট করা হচ্ছে এটার সাথে যে জড়িত সে কিন্তু আমার খুব কাছের আত্মীয়, এটা নিয়ে করলে এই হবে সেই হবে, নানা রকম হুমকি টেলিফোনে। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি যদি আমার রিপোর্ট রিলেটেড কোনো আমার দুর্বলতা থাকে, আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তো এইসব হুমকি ধামকি দিয়ে কাজ হবে না। তো এইভাবে এটা মানে মোকাবেলা করতে হয়েছে। তো তারপরে অবশ্য যখন স্ট্যান্ড রিলিজ করা হলো সবাইকে, তারপর আর কোনো খোঁজ খবর নাই। আরেকবার জেলা কারাগারে জামিন জালিয়াতির সাথে একটা চক্র জড়িত। তো আমরা মোটামুটি কাজ করলাম, মানে আসামিকে জামিন করিয়েছে তার পরিবারের সদস্যরা উচ্চ আদালত থেকে। তো এইটা জেলা কারাগারের কারারক্ষীরা ওই আসামির বাড়িতে গিয়ে আসামির স্ত্রীর কাছে দাবি করছিল যে আমরা জামিন করিয়েছি, আমাদেরকে টাকা দিতে হবে, নাহলে আসামি বের হবে না। এবং জামিন হওয়ার পরও প্রায় মাসখানেক ওই আসামি বের হতে পারে নাই।
তো আমরা এটা অনুসন্ধান করতে করতে খুঁজে বের করলাম যে এটার সাথে কারা জড়িত। একদম কারারক্ষীরাও নিজেরাও জড়িত ছিল, কারণ কারারক্ষীর মানে নিয়ম, চাকরির রুল অনুযায়ী সে কারাগারে থাকবে, সে কোনো আসামির বাড়িতে যেতে পারে না, আসামির বাড়ি পর্যন্ত গেছে। তো এই রিপোর্টটা যখন আমরা করে ফেললাম, কাজ শেষ, তখন কারাগারে কোনো একটা তথ্য আনতে গেছিলাম শেষ সময় আর কি। তো ভিতরে গেলাম, আমার সাথে আমার সহকর্মী ছিল আতাউল হক সাগর। তো আমাদের দুইজনের ভিতরে যাওয়ার আগে নিয়ম হচ্ছে মোবাইলটা জমা দিতে হয় গেটে। মোবাইল টোবাইল সব জমা দিয়ে দিছি। এখন আমাদেরকে আর বের হতে দিবে না, আমাদেরকে আটকায় রাখলো। প্রায় 3-4 ঘন্টা ভিতরে আটকায় রাখা হলো। তারপরে কি হয়েছে যে এই নিউজটা করা যাবে না, তারা অনুরোধ করছে। তো আমরা বলছি যে না, এই রিপোর্ট তো আমরা করবই, করার জন্যই আসছি। তো তারা আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করলো। ম্যানেজ বলতে তারা উপঢৌকন দেবে বা টাকা পয়সা দেবে এরকম। তো আমরা টাকা নিচ্ছিলাম না জন্য আমাদেরকে যে টাকা নিতে হবে, তারপর কথা দিতে হবে এই রিপোর্ট করা যাবে না, তারপর বের হতে হবে। তারপরে শেষ পর্যন্ত 3-4 ঘন্টা থাকার পর আমার পকেটের, প্যান্টের পেছনের পকেটে একটা টাকার বান্ডিল ঢুকাই দেওয়া হয় আর কি। পরে ওখান থেকে বের হয়েই আমি আমার অফিসকে বিষয়টা জানাই যে এরকম ঘটনা। পরে আইনজীবীদের পরামর্শ নেই, নেয়ার পরে থানায় গিয়ে জিডি করি এবং ওই টাকাটা থানায় জমা দেওয়া একদম হয়। প্রপার আইনের প্রপার ওইতে যাওয়ার যে পথ। হ্যাঁ, এবং তারপরে দেখেন এইখানে আরও এক চ্যালেঞ্জ দেখেন। তারপরে রিপোর্টটা প্রচার হলো, হওয়ার পর ওই যারা এই অপকর্মের সাথে জড়িত একজন আইনজীবী, তিনি তখন আমাদের টেলিভিশনের যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ওই সময়, জনাব আহমেদ জুবায়ের, তাকে টেলিফোন করে আমার বিরুদ্ধে অভিযোগ করলেন যে তিনি টাকা চাইতে এসেছিলেন, টাকা দেওয়া হয়নি জন্য তিনি এই রিপোর্টটা করেছেন। তো আমি তো আগেই কারাগার থেকে বের হয়েই অফিসে জানিয়েছি বিষয়টা এরকম। তো যাদেরকে জানিয়েছি তখন আমি আবার আমাদের এমডি মহোদয়কে বললাম যে ঘটনাটা এরকম। তারপরে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর কি। না, তারা তো আর এগুতে পারেনি এই না, বিষয়ে, আর কারণ পারেনি। তাদের তো পথ বন্ধ। হ্যাঁ। কারণ সঙ্গে সঙ্গে তুমি যেহেতু প্রপার অ্যাকশনে গেছো, হ্যাঁ, অবগত করেছো, বিধায় এরকম অনেক চ্যালেঞ্জ থাকে মানুষের, মানে বিশেষ করে সাংবাদিকদের আর কি। তার মানে আমি যদি বলি যে পদে পদে আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়। অবশ্যই পদে পদে। অবশ্যই অবশ্যই। এবং আমি যখন বের হচ্ছি, তখন আমার মানে পুরো প্ল্যানটা আমার মাথায় থাকবে, আমি যাব, আমার কী থ্রেট থাকতে পারে, এরকম থ্রেট আসলে আমি কীভাবে সেটাকে ফেস করব, এগুলো নিয়েই তো আমাকে বের হতে হবে। এখানে যদি একটা জিনিস মিলু ভাই, সেটা হচ্ছে যে যদি সততা থাকে, হ্যাঁ, তা তো তাহলে বটেই। আপনাকে কোনোভাবেই কেউ মানে ঘায়েল করতে টলকাতে পারবে না। হ্যাঁ, পারবে না। এই যে মানে গণমাধ্যম কর্মীদের নামে এখন যেই অপবাদ বলি বা কিংবা একটা মানে আলোচনা সমালোচনা বলি, সেটা মানে সব জায়গায় এর পেছনে তো অনেক রকমের কারণ আছে, আপনি নিজেও জানেন যে আমাদের সততার ঘাটতি যখন তৈরি হয় তখনই আমাদেরকে নিয়ে আসলে মানুষ সমালোচনা করার সুযোগটা পায়। এটা হয়। এবং সেইটাই হচ্ছে এখন, বিশেষ করে অপেশাদার আচরণ এবং সাংবাদিকতার নিয়ম নীতি সম্পর্কে আমি জানি না, বুঝি না। একটা ঘটনা ঘটলো, আমি দৌড় দিলাম, কিন্তু আমি ওখানে গিয়ে জাস্টিসের আচরণ করছি, বিচারকের আচরণ করছি, কিন্তু আমি তো বিচারক না, আমাকে বিচার করার দায়িত্ব দেওয়া হয়নি। কোনো ঘটনা ঘটলে সেটা আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে তুলে ধরবো, এবং সেটা অবশ্যই আমাদের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুসরণ করে আমাদেরকে কাজটা করতে হবে। এখন যারা আসছেন মূলত আপনি জানেন যে যেভাবে সেভাবে ঢুকে পড়ছে এই পেশায়। সেটাই, এটা নিয়ে আরও কী বলবো, এটা সবাই জানে। এটি নিয়ে মানে যারা প্রকৃত তুমি যেমন একজন, আমরা জানি যে তুমি চাও যে সমাজের পরিবর্তন চাও, যে আমার লেখনের মাধ্যমে আমার অসঙ্গতিগুলো আমি মিডিয়ায় তুলে ধরবো, যেগুলির আস্তে আস্তে কমে আসবে অসঙ্গতিগুলো। এরকম তো অনেকের মধ্যে নাই, সেটি হ্যাঁ, এটার ঘাটতি দেখা যাচ্ছে। ঘাটতি আছে। না, এটা নিয়ে অনেক যাই হোক, এটা না বলি, এগুলো কি বলবো, যেগুলো আমাদের না, মধ্যে এইটা মানে খুব বেশি দিন থাকবে বলে আমি বিশ্বাস করি না, এবং এটাও একটা সময় অবশ্যই এই জায়গাটা ঠিক হবে। এই যে যেমন গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছিল, সেই গণমাধ্যম কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছিল, সেই কাজগুলোও যদি বাস্তবায়ন হতো তাহলে হয়তো এই জায়গাটা অনেকখানি ঠিক হতো। এর আগেও বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন হয় না। তো আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি যে এই জায়গাটা একদিন ঠিক হবে, এবং এখানে যেই সুযোগ সন্ধানী বলবো আমি, কিংবা সুবিধাবাদী যে চক্র, যে সিন্ডিকেট এই পেশাটাকে ধ্বংস করার চেষ্টা করছে, এইটা একটা সময় তারা নিজেরাই পিছু উঠতে বাধ্য হবে এই পেশা থেকে।
আচ্ছা, আরেকটি কথা আছে বাজারে, সেটা হচ্ছে যে কিছু কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত আছে, তারা আবার কিছু সাংবাদিককে নাকি ম্যানেজ করার জন্য আগে থেকেই ঘটনা কিন্তু আগে থেকে তাদেরকে কি বলে, এটা ভাষাটা কি বলি, যে সাংবাদিক পোষে, এমন কোনো ঘটনা শুনেছো? মিলু ভাই, এটা তো অহরহ, ওই যে বললাম যে যারা অপসাংবাদিকতা করছে, হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে কি বিষয়টা, ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হয়ে যাওয়ার পর, হাতে হাতে মোবাইল আসার পরে যেটা হয়েছে যে সামনে যা দেখছে একটা ছবি তুলে ফেলছে, তারপর ফেসবুকে পোস্ট করছে, এবং সে নিজেই স্বঘোষিত সাংবাদিক, সে নিজেই ঘোষণা দিচ্ছে আমি সাংবাদিক। এবং এই মানুষগুলোকে আবার অনেকে ভয়ও পায়। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার হাঁটা চলাটা তার কাছে ভালো লাগে নাই, তো আপনার একটা ছবি তুলে পোস্ট করে দিল যে মোদাচ্ছিরুজ্জামান মিলু তিনি একজন চাঁদাবাজ, কিংবা তিনি একজন দুর্নীতিবাজ, লিখে দিয়ে দিল। কিন্তু তুমি তো একটু আগেই বললে যে যদি আপনার মধ্যে সততা থাকে, ও তো শেষ পর্যন্ত তাকে টলকাতে পারে না, ওই যে ভয় পায় লোকজন, নিজের সম্মানটা রক্ষার সম্মানটার জন্য একটু ভয় হয়তো ওই বিধায় তারা চুপ থাকে, কিংবা কোনো কোনো সময় আপোষ করতে হয়, করে। আর কর্মকর্তাদের কথা যেটা বলছেন, এইটা তো আসলে বাংলাদেশের যদি বলি প্রেক্ষাপটে, এখন এইটা তো আসলে এটা চেইন আছে, তো এই চেইনেই আসলে দুর্নীতিগ্রস্ত। ধরেন নিচের কর্মকর্তার কাছে উপরের কর্মকর্তার কিছু দাবি থাকে, সেই দাবি পূরণ করতে গিয়ে নিচের কর্মকর্তারা দুর্নীতি করতে বাধ্য হয়। তো তাই বলে আমি দুর্নীতিকে মানে জায়েজ করছি তা না। তো এইরকম মানে একটা চেইন পুরোটা যখন করাপ্টেড হয়ে যায়, তখন আর কেউই এটার বাইরে থাকে না। তো এইটাকে যদি ধরেন, আমি রিসেন্ট একটা গল্প বলি আপনাকে, খুব অল্প দিনের ঘটনা। তো আমি আসলে কখনো তথ্য অধিকার আইনে আবেদন করি না, কারণ অনেকেই কি করে, এখন যেহেতু একটা আইন আছে, একটা তথ্য অধিকার ফর্ম সংগ্রহ করে কোনো একটা অফিসের হয়তো ফল্ট তার জানা আছে, ওই আবেদনটা করে ফেলে। করার পরে তখন ওই কর্মকর্তা চায় না যে তার এই দুর্নীতিটা বাইরে যাক, তখন সেই আবেদনকারীকে ডেকে নেয়, ডেকে নিয়ে হয়তো কোনো না কোনোভাবে তাকে আলোচনা করে ম্যানেজ করে ফেলে। তো এইটাকে মানে একটা হাতিয়ার হিসেবে নিচ্ছে অনেকে, অথচ এটা আইনটা করা হয়েছে একটা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, মানে তথ্যের অবাধ প্রবাহের যেটা, সেটার কিন্তু অপব্যবহারও হচ্ছে। তো এই কারণে আমি এটা করি না, যে অনেকে হয়তো এরকম মনে করতে পারে যে বাবুও তাহলে এরকম তথ্য অধিকার আইনে পলিসি আছে আর ইনফরমেশন। আমি একটা আবেদন করলাম মিলু ভাই, সেটা হচ্ছে একটা উপজেলায় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বেশ কিছু বড় বড় অনিয়ম, মানে যেটা তার করার কথা না। তো আবেদনটা করার পরে আমাকে তথ্য দেয়া হচ্ছে না, 30 দিনের মধ্যে তথ্যটা দেওয়ার কথা, দেয়া হলো না, বরং তথ্য না দিয়ে আমার কাছে একাধিক মানুষকে পাঠানো হলো যে এই তথ্যটা না দিলে হবে কিনা, এবং সেই জন্য আপনার টাকা পয়সা অফার করা হলো, এবং তারা বলেই ফেললো, হ্যাঁ সেটা সেই জায়গায় যাচ্ছি, যে এখানে আমাদের বাজেট হচ্ছে 200 থেকে 500 টাকা সাংবাদিকদের জন্য। তো মানে যারা তথ্য অধিকারে না আবেদন করে তাদেরকে 200 থেকে 500 টাকায় ম্যানেজ করে। তো আমার ক্ষেত্রে এইটার রেট বেড়ে দাঁড়িয়েছে 20,000-এ, যা অন্যদেরকে তো আমরা 200 থেকে 500 দেই, আপনাকে 1000-20 টাকা দিচ্ছি, আপনি আবেদনটা উইথড্র করে নেন। আমি কেন? তো এটা নেতার সাথে কথাবার্তা হলো, শেষ পর্যন্ত আমি আপিল করলাম। জেলা প্রশাসক হচ্ছেন আপিলকারী কর্তৃপক্ষ, তিনি আদেশ দিয়েছেন। দেওয়ার পরে যেটা হলো, তখন তো উনি বাধ্য তথ্যটা দিতে, তারপরে তথ্যটা দিয়েছেন, কিন্তু আমি যে তথ্যটা চেয়েছি সেটা দেওয়া হয়নি, আংশিক তথ্য দেওয়া হয়েছে। তো এই যে দেখেন মানে করাপশন, মানে কখনোই মানে কি বলবো, যে তারা একটা করাপশনকে ঢাকার জন্য অনেক রকমের করাপশনের পথ বেছে নেয়, এই ঘটনাগুলো আছে। যাই হোক, দুর্নীতিতে আমাদের দেশের একটা দুর্নাম আছে আগে থেকেই, এটা আমরা চাই যে সমাজ থেকে আমাদের দুর্নীতি নির্মূল হয়ে যাক। এটি তোমারও যেমন চাওয়া, আমারও তেমন চাওয়া, অবশ্যই আমরা অবশ্যই চাই। আর আরেকটা কথা, যদি আজকে কিন্তু আমাদের কি বলবো বিজয় দিবস,
অবশ্যই আজকে আজ কিন্তু মহান দেখো বিজয় দিবস। বিজয় দিবসেও আমরা কিন্তু মানে কি বলবো যে স্যালুট জানাই আমাদের সেই সব মুক্তিযোদ্ধারা যারা যাদের রক্তের যাদের জন্য আজকে আমরা এখানে বসে মুক্ত চিন্তায় কথা বলতে পারছি। এটি কিন্তু একটু আমাদের বড়, তাদেরকে আমরা স্যালুট জানাই। আজকে বিজয় দিবস, মহান বিজয় দিবসকে আমরা এখান থেকে সকলকে শুভেচ্ছা জানালাম। অবশ্যই আমাদের কিন্তু সময় সিগন্যাল আসছে বাবু, সেটি হচ্ছে যে আমি আরেকটি বিষয় তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার আঞ্চলিক সাংবাদিকতা আর আমাদের ধরো যে জেলাভিত্তিক, এই যে তোমার পার্থক্য বা তোমার অভিজ্ঞতা একটু যদি বলো। আঞ্চলিক সাংবাদিকতা তুমি কিন্তু বগুড়ায় ছিলে, এখন টেলিভিশনে, আবার গাইবান্ধা রংপুর মিলেও কাজ করেছো, সময় চ্যানেলে, সময় টিভিতে। এখানে তো একটা বড় বৈষম্য আছেই। ধরেন আমরা যদি রাজধানীর সাথে তুলনা করি, রাজধানীতে যারা কাজ করছেন তারা নির্দিষ্ট একটা বিট ধরে কাজ করে। ধরেন এখানে সাংবাদিকতার একটা ভাষা আছে মিলু ভাই, বিট। বিটটা কি, যে স্পোর্টস বিট কিংবা হেলথ বিট, এইরকম বিট। যে ঢাকায় যে সাংবাদিকটা স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাকে স্বাস্থ্যের বাইরে আর কোনো কিছু নিয়ে কাজ করতে হয় না। আচ্ছা আচ্ছা। ওখানে খেলা নিয়ে যিনি কাজ করেন, তিনি খেলার বাইরে অন্য কোনো কাজ করেন না। আর আমরা যারা জেলা শহরে কাজ করি কিংবা বিভাগীয় শহরে কাজ করি, আমাদেরকে একদম দুর্গার মতো 10 হাতে সমস্ত বিট নিয়ে কাজ করতে হয়। বুঝতে পেরেছি। অথচ দেখবেন ঢাকায় যিনি কাজ করছেন, যেই সাংবাদিক, তাকে বাড়ি ভাড়া, তার চিকিৎসা ভাতা, তার অন্যান্য ভাতা, তার যাতায়াত খরচ, তার গাড়ি, সমস্ত ব্যবস্থা রাখা হয়। আর আমরা যারা কাজ করি, মানে কি বলবো, যে এই জায়গাটায় ওই যে বললাম যে গণমাধ্যম কমিশন বলেছিল যে যারা জেলা শহরে যেই সহকর্মীরা কাজ করে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার। বেতন থেকে শুরু করে সমস্ত জায়গায় বৈষম্য। এবং আমি বলতে পারি যে এখনো অনেক গণমাধ্যম আছে যারা কোনো প্রকার বেতন দিতে হবে বলে মনেই করে না। তারা মনে করে যে এরা বেতন ছাড়াই চলবে, বেতন ছাড়াই চলতে পারে। তো বাবু, সময় খুব নিষ্ঠুর, সময় চলে গেছে। আর কি বলবো, যে আরও তোমার সাথে কথা বলে আরও ভালো লাগতো, আরও কিছু আমি নিজেও জানতে পারতাম এই আজকের এই আড্ডা সন্ধ্যায়। তো আমরা এখন বিদায় নিব। তুমি 2 থেকে 3 শব্দের মধ্যে আমাদের দর্শক শ্রোতাদের কাছে একটু বিদায় নাও, তারপর আমি বিদায় নেব। অবশ্যই মিলু ভাই, আমাকে এরকম সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য রেডিও সারাবেলাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। শ্রোতারা সবাই নিশ্চয়ই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। তো বাবু, তোকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের আজকের এই আড্ডা সন্ধ্যায় হেদায়েতুল ইসলাম বাবু। আপনারা জানেন হেদায়েতুল ইসলাম বাবু সেই শিশু সাংবাদিকতা থেকে শুরু করে অনেকগুলি চ্যানেলে কাজ করেছে। দৈনিক মাধু করে, সময় চ্যানেলে, এখন টিভিতে, এখন আছে স্টার নিউজ নামে একটি চ্যানেল। সেই চ্যানেলটি এখনও সম্ভবত পরীক্ষামূলক সম্পর্কে পরীক্ষামূলক আছে, আছে। এটা খুব দ্রুত। তো দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।